সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নার্স নিয়োগে সমস্যা কোথায়, আর এই নিয়ে আলোচনা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তৌফিক মারুফ, সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, এবং রাজীব কুমার বিশ্বাস, সভাপতি বাংলাদেশ বেসিক নার্সিং সোসাইটি। এছাড়াও আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিল ডাক্তার অধ্যাপক এম ইকবাল আর্সেনাল, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। অত্যন্ত দুঃখের বিষয়, উনি শেষ মুহূর্তে বলেছেন যে উনি আসতে পারবেন না। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। ষষ্ঠ ও শেষ ধাপের ইউপি নির্বাচনের ভোট কাল। নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামে আনোয়ারায় নিহত এক। নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে এমপি মুস্তাফিজুরের বিরুদ্ধে মামলা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও সক্ষমতা বেড়েছে, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোই হবে চ্যালেঞ্জ বলছে সিপিডি। বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত, আহত কমপক্ষে 15 জন, নিহত 8 জনের পরিচয় পাওয়া গেছে। নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়ে নার্সিং কলেজের সামনে আন্দোলনকারী নার্সদের অবস্থান। পরীক্ষা সুষ্ঠু হয়েছে, উপস্থিতি ছিল 80%। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী। এবং 8 মাস আগে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে জব্দ রুপির বিশাল চালানটি জাল, নিশ্চিত করল সিআইডি। পুলিশ বলছে নাশকতা সৃষ্টি ছিল উদ্দেশ্য। রাজীব কুমার বিশ্বাস, আপনি সভাপতি বেসিক নার্সিং সোসাইটি, আপনাকে দিয়ে শুরু করে। তবে আলোচনা শুরু আগে আপনাদের আন্দোলনরত নার্সরা কি বলছে একটু শুনে নিই। পরীক্ষাটা কাদের নিয়ে? আমাদের নিয়ে। আমরা যদি না দেই তাহলে তো নিতে পারবে না। ঠিক আছে, আমাদের 10 বছর আগে কেন বললো না যে পরীক্ষা দিতে হবে? তখন আমরা দিয়ে দিতাম। আমাদের এজ এখন শেষ প্রান্তে, তাহলে আমরা এখন কেন পরীক্ষা দেবো? আমাদের পরীক্ষা দেওয়ার তো এখন বয়স নেই। আমাদের তো কখনো বলা হয় না যে পিএসসির আন্ডারে পরীক্ষা হবে, এবং আমাদের এইভাবে আমাদের ব্যাচ ভিত্তিক নিয়োগ সবসময় হয়ে আসছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে ম্যাক্সিমাম প্রায় 90% পরীক্ষার্থী পরীক্ষার হল বর্জন করেছে, যার অধিকাংশ রাস্তায় আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে প্রায় 7,000-8,000-এর মতো উপরে এখানেই উপস্থিত আছে। রাজীব কুমার বিশ্বাস, জি, আপনাদের নার্সের আপনার কর্মী বাহিনীর বক্তব্যগুলো আপনি শুনলেন। সেই মধ্যে আমরা যদি পরীক্ষা না দিই, যাদের পরীক্ষা তারা যদি পরীক্ষা না দেয় তাহলে কি হবে? রাষ্ট্রের তাদের যে বক্তব্যগুলো আছে প্রত্যেকটার মধ্যে আছে আমরা পরীক্ষা দিয়ে চাকরি করব না। এটা কি রাষ্ট্রের কোনো কাঠামোর মধ্যে পড়ে? আপনি যদি যুক্তি দেখান। ধন্যবাদ। আজকের নার্সিং এর ইতিহাসে, বাংলাদেশ সামগ্রিকভাবে নার্সিং এর ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন, আমি বলবো একটা স্মরণীয় দিন। আজকে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে বিপিএসসির আন্ডারে নার্সিং এর নিয়োগ পরীক্ষা হয়েছে, যেটাকে বাংলাদেশের যারা বেকার, যারা সরকারি চাকরি প্রার্থী ছিলেন, তারা সার্বিকভাবে এই পরীক্ষাকে বর্জন করে একটা ইতিহাস সৃষ্টি করেছে। পরীক্ষা না দেওয়ার পেছনে অনেক। আচ্ছা, আমি আপনাকে থামাই আগে। আপনি যে বললেন বর্জন করাটা ইতিহাস, দেশের সংবিধানের এই কোন জায়গায় আছে পিএসসি পরীক্ষা দিবে আপনি বর্জন করেছেন, এই বর্জন করার জন্য এটা ইতিহাস হবে? স্যার, এখানে কিছু কথা আছে আমাদের। জি বলেন। না, আপনি স্পেসিফিক ইয়েতে আসেন, একটা ফ্রেমে আসেন। সেটা হচ্ছে যেমন আপনি আপনার যুক্তিটা দিবেন, যেহেতু আপনি ওদের পক্ষেই কথা বলবেন, এটাই স্বাভাবিক। আপনার যুক্তি অবশ্যই আছে, কিন্তু আপনি যখন বললেন যে এটা একটা ইতিহাস, তার মানে কি আপনি একটা রুলস অফ বিজনেসকে ভেঙে ফেললেন। 1, 2 নাম্বার আপনি রাষ্ট্রের যে নিয়ম কানুন আছে সেটাকে ব্রেক করলেন। এটাকে আপনি কি করে বলছেন যে ইতিহাস? এখানে আমি উল্লেখ করতে চাই যে আমরা আসলে কোনো সহিংস আন্দোলনে যাইনি। না, আমি আন্দোলনের কথা বলছি না। আমি যেটা বলছি যে আপনি যখন বললেন যে এটা একটা ইতিহাস, আমরা সরকারের যে কাঠামো আছে সেই কাঠামোকে তোয়াক্কা করি না, এবং সরকারের এই জিনিস আমরা মানতে রাজি না। এই জায়গায় আপনি আইনগতভাবে কতটুকু যৌক্তিক বলে মনে করেন? এখানে আমি একজন অ্যাপ্লিক্যান্ট ছিলাম, বিপিএসসির পরীক্ষা দেওয়ার অধিকার আমারও ছিল। আমার কাছে যখন মনে হলো যে আমাদের দাবির বিষয়টাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের বিপরীতে গিয়ে যে পরীক্ষাটা হয়েছিল, তিনি যে আশ্বাসটা মেনে নিয়েছেন, তার বিপরীতে যে পরীক্ষা আজকে হয়েছে, সেই পরীক্ষা আমাদের জন্য সুখকর ছিল না। কারণ আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম, আমরা এখনো বিশ্বাস করি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন, পরীক্ষা ছাড়া কি করে চাকরি করবেন? ক্লাস 2 সেকেন্ড, মানে এই আপনার দ্বিতীয় শ্রেণীর পদের পরীক্ষা ছাড়া, পিএসসির অনুমোদন ছাড়া আপনারা চাকরি করবেন কি করে? আপনারা কি দেশের বাইরের লোক? জি, খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন।
2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী জি। আমাদের নেত্রী জি নার্সদেরকে সিনিয়র স্টাফ নার্সের যে এন্ট্রি পোস্টটা আছে এই পোস্টটাকে Second সেকেন্ড class ক্লাস করে দিয়েছেন। নন গ্যাজেটেড জি। অফিসার পোস্টে উন্নীত জি। করেন। জি তো সেকেন্ড ক্লাসের এই 11 সালের পর থেকে নিয়োগগুলো যদি হয়ে থাকে সবগুলো পোস্টই কিন্তু বিপিএসসির মাধ্যমে হওয়ার কথা ছিল দেশের বিদ্যমান আইন কিন্তু অনুযায়ী। আপনারা করতে দেননি। আমরা করতে দেইনি আপনারা বলতে করতে দেননি কারণ আমি বলি আপনাকে, মানে এই জায়গাগুলোতে আসছে কেন এই জিনিসটা আমি যখন দেখলাম যে পুরো বিষয়টার মধ্যে কোনো মতেই নার্সিং সেবা অধিদপ্তরের আন্ডার ছাড়া চাকরি বাণিজ্য হবে না, এরকম একটা ইয়া নিয়ে পুরো বিষয়টাকে আপনারা ইয়ে করছে। গত 7 বছর ধরে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, এই কিভাবে তা আপনাদের নিয়োগটা হবে। জি। এই নিয়োগটা কোনো মতেই নার্সিং সেবা অধিদপ্তরের বাইরে আপনারা যেতে দেননি। এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, তাদের মাধ্যমে হয়েছে। আমার যে পয়েন্টটা না, ওই যে আপনি যে পয়েন্টটা বললেন যে এতদিন হয়নি এখন কেন হবে, এখানে খুব উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটেছে যে জি। 2011 সালে যখন সেকেন্ড ক্লাস হলো জি। তারপরে তো সবগুলো পরীক্ষা বিপিএসসির মাধ্যমে হওয়ার কথা ছিল। আমি 2013 ব্যাচ, না আমি যখন পাস করেছি। আপনাদের কিন্তু একটা জিনিস আছে, আপনারা কিন্তু বারবার বাধা দিয়েছেন। না, আমরা বাধা দেইনি। হ্যাঁ, আপনাদের এই ইয়া থেকে প্রত্যেকবার আমি প্রত্যেকটা বছরের ইয়েগুলো পড়েছি এবং আমি জেনেছি। তারপর বলতে প্রতিবার যখন এই মিটিংটা হয় তখন বাধা বলছে না এই দায়িত্ব থাকবে আমাদের। আমি সেখানে 3টা ফ্যাক্টরের কথা বলবো। জি। প্রথম ফ্যাক্ট হচ্ছে 2011 সালে যখন সেকেন্ড ক্লাস নন গ্যাজেটেড করা হলো, জি। তারপরে বিপিএসসির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা ছিল, জি। বাট মন্ত্রণালয় কি করলো, 4126টা পোস্টে 2013 সালে নিয়োগ দিল। জি। সেটা অ্যাডক হ্যাঁ। ভিত্তিতে নিয়োগ ছিল এবং তারা অ্যাডক এখনো ভিত্তিতে, এবং এই অ্যাডক এখনো কিন্তু অ্যাডকের উপরেই আছে। সেই অ্যাডক ভিত্তিতে নিয়োগ ছিল, জি। তারা কিন্তু এখনো কর্মরত আছে জি। এবং সুই সালামতে আছে সবাই। না কিন্তু 1 নাম্বার। তারা কিন্তু অ্যাডকই আছে। আমি 3টা পয়েন্ট বলবো। না কিন্তু আপনি কি জানেন যে তারা যে অ্যাডক তারা আছে, এখনো অ্যাডকে আছে। কেন আছে বলেন জানেন তো? কেন গভর্নমেন্ট পিএসসির যাতে এই পরীক্ষা নিচ্ছে তার একটাই কারণ হলো পিএসসির মাধ্যমে যদি পরীক্ষা না নেওয়া হয়, পিএসসি যদি রেকগনাইজ না করে, বছরের পর বছর ধরে একটা লোক 20 বছর চাকরি করার পরও তার অ্যাডক ভিত্তি থেকে যাবে। কিন্তু এই স্যার- অ্যাডক থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু সরকারের এই ইয়াটা বলেন। জি, ধন্যবাদ। এই অংশটাতে গিয়ে জি অ্যাডকের যে নিয়োগটা হয়েছিল সেটা কিন্তু বিপিএসসির কাছ থেকে অনুমোদন ক্রমেই হয়েছিল। জি না, সেই সময় অনুমোদন যদি- হবে, অনুমোদন হবে। একটা জিনিস কিন্তু মনে রাখেন, পোস্ট কিন্তু পোস্ট আছে, পোস্ট অ্যাডক ভিত্তিতে আছে, পোস্ট পার্মানেন্ট হয়নি। পোস্ট পার্মানেন্ট হয়নি, আপনি কি কিন্তু চাকরি তাদের যে বিধিগুলো জানেন নিয়োগটা- ঠিক মতো? জি স্যার, আমি এই জানি পুরো সেটা। জিনিসগুলো তো চাকরি বিধিতে পিএসসির আন্ডারে পিএসসি কোন ফরমেশনে আসে, বা একটা লোকের এরকমও লোক আছে যে চাকরি করে অ্যাডক করেই শেষ হয়ে গেছে স্যার, তার আমি চাকরি। 3টা বিষয় বলতে চাই। জি, প্রথম বলেন। কথাটা হচ্ছে যে অ্যাডকের যে নিয়োগটা হয়েছিল সেটা কিন্তু বিপিএসসির কাছ থেকে অনুমোদন ক্রমেই হয়েছিল, জি, 1 নাম্বার কথা। জি কিন্তু অ্যাডক অ্যাডক Adoc, আছে, জি। সেটাকে এখনো রেগুলারাইজ এখনো করা যায়নি, government- সমস্যা government আছে। পারেনি এবং আমরা জানি পারবে না। সেটা পারবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত, আমরা খুবই জানি কঠিন। না। না, আমি কেন বলি, ওই যে বললাম যে পিএসসির যে একটা ইয়ে আছে, বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে, চাকরির নিয়োগ মালার মধ্যে প্রত্যেকটা লোককে সেকেন্ড ক্লাস হলে তাকে অবশ্যই পিএসসি আপনি জয়েন করলেন ইন্টারনাল ইয়াতে, কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিয়ে পিএসসিতে পাস করে ওই চাকরি রেগুলাইজ করতে তো হবে। সবই বুঝলাম, আমি 3টা পয়েন্টের কথা বলবো, তারপর আপনার সিদ্ধান্ত আমি আশা করব। প্রথম কথা হচ্ছে 13 সালে সেই নিয়োগটা হয়েছে এবং সেটা অ্যাডকই ছিল। জি 16 আচ্ছা, সালে এসেও আমরা ব্যাচ মেধা জ্যেষ্ঠদের চেয়েছিলাম। জি। 2 নাম্বার কথা, জি ব্যাচ মেধা জ্যেষ্ঠদের 13 সালে যে নিয়োগটা হলো, আচ্ছা সেই ব্যাচ, এই যে আপনি 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 বলেছেন আমি কি একটু batch- শেষ করতে পারি স্যার এই না লাইনটা? না, আমি বলি আপনি যে ব্যাচের কথা বলেছেন, ব্যাচটা কি? ব্যাচ হচ্ছে আমাদের যখন পাস করে জি। একটা ব্যাচের স্টুডেন্টরা, তারা বিএনসি বাংলাদেশ নার্সিং কাউন্সিলে গিয়ে তারা জি। রেজিস্টার্ড হয়। রেজিস্টার। সেই রেজিস্ট্রেশনে যারা হ্যাঁ। একসাথে পাস করে ওরা একটা ব্যাচে যায়। আচ্ছা একটা ব্যাচ। জি। আচ্ছা এই যে 2006 এর যে ব্যাচ, 2006 এর ব্যাচে 900-র মধ্যে হ্যাঁ। 600 চলে গেছে 2013 সালে অ্যাডক ভিত্তিতে। জি সেখানে আরো 300 বাকি ছিল। জি একই ব্যাচের শিক্ষার্থী হয়ে একটা গ্রুপ, লার্জার গ্রুপ, হ্যাঁ। লার্জার হাফ, যারা আপনার চলে গেল অ্যাডক ভিত্তিতে, এখন আপনি আসেন আর ব্যাচে। বাকি অর্ধেক পরে রইলো, না, ঠিক যাদেরকে আছে। বলা না, না, হলো ব্যাচে মানে তোমরা। আপনার টোটাল একটা ব্যাচে কতজন পাস হ্যাঁ, করে? ওই ব্যাচে টোটাল 900-র মতো ছিল। ইয়েস, আপনি এখন আসেন, সরকারের কি দায়িত্ব এই 900 লোককে চাকরি দেওয়া? সরকারের দায়িত্ব যদি 900 না, আমি 3টা ফ্যাক্ট আমাকে শেষ করি, তারপর আপনি আমাকে বলেন। জি। সেখানে 600 কিন্তু ব্যাচ মেধা জ্যেষ্ঠতায় 2013 সালে চলে গেল, জি বাকি 300 পরে রইলো। তাদেরকে কি বলা হলো, তারা কিন্তু অ্যাপ্লিকেন্ট ছিল, টাকা জমা দিয়েছে, তারাও ফর্ম ফিল আপ করেছে। তাদেরকে বলা হলো তোমার জন্য যখন ব্যাচ আসবে তখন তুমি চাকরি পাবে। না, আপনারা যে সিস্টেম করে 2006 এর রেখেছেন। পরে জি 2010 এ একটা নিয়োগ হলো, 2013 তে একটা নিয়োগ হলো। জি। দুইটা নিয়োগও কিন্তু 2006 এর ব্যাচের স্টুডেন্টরা সবসময় অ্যাপ্লিকেন্ট ছিল। জি। ইভেন 2010 এর ব্যাচ যে, সে 2010 এর অ্যাপ্লিকেন্ট ছিল, 2013 তে অ্যাপ্লিকেন্ট ছিল। জি এই দুই সময় কিন্তু তাদেরকে বলা হলো তোমরা অপেক্ষায় থাকো, পরবর্তীতে তোমার যখন ব্যাচ মেধা আসবে তখন তোমরা হবা। 11 সালে কিন্তু সেকেন্ড ক্লাস হলো, 13 সালে তারা ব্যাচ মেধা পেল। জি। তাহলে একই ব্যাচের শিক্ষার্থী হয়ে একটা গ্রুপ ব্যাচ মেধায় যাবে, আরেকটা গ্রুপ পরীক্ষা পদ্ধতি যাবে। কেন যাবে না? কেন এখন যাবে আমি না? যাব না। ইয়েস, এবার আসেন তৌফিক, আপনি তো হেলথ এয়ার রিপোর্টার, আপনি আমাকে বলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে 85 ব্যাচে যারা, তারা যদি বলে, বা 70 সালে যারা পাশ করে তারা যদি বলে বিসিএস এর আমাদের পরীক্ষার আমরা যারা পাশ করেছি এই ইউনিভার্সিটিতে আমাদের চাকরি না হওয়া পর্যন্ত
অন্য কোনো পরের ব্যাচের চাকরি হবে না, কতটা বৈধ? জি, ধন্যবাদ দানেশ ভাই। আপনি মানে যে এই প্রসঙ্গটা, অনিয়মটা কেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা তো একেবারেই খুবই সত্যি কথা। তো আমি আসলে আরেকটু একটু পিছন থেকে যদি আমি বলি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই যে যখন ওনারা এপ্রিল থেকে আন্দোলনে শুরু করলেন, অর্থাৎ পিএসসি যেদিন ডিক্লেয়ার করলো মার্চ মাসে যে ইয়েটা ওই পিএসসির আন্ডারে পরীক্ষা হবে, তারা আন্দোলনে নামলেন। আমার কাছে তখন খুব অবাক লাগছিল যে তাইলে কি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নার্সদের যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে অন্য কোনো প্রফেশনে এই সুযোগ সুবিধা পায়নি, বিকজ অফ ওনাদের বয়স একমাত্র বাংলাদেশে এই প্রফেশনেই 36 বছর পর্যন্ত এন্ট্রি পোস্ট, এন্ট্রি পয়েন্টে 36 বছর, যেটা বাংলাদেশের ইতিহাসে কারো। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, দুটো কাজ একসঙ্গে 2009 সালে এসে করে দিয়েছেন। একটা হচ্ছে তাদেরকে এন্ট্রি পয়েন্টে সেকেন্ড ক্লাসের মর্যাদা দেওয়া, এই যে এখন, এবং 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সবকিছুকে বাদ দিয়ে নার্সিং ইয়াটাকে উপরের দিকে ওঠানোর জন্য তিনি 36 বছর এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এখন এই জায়গাটায় আমার কাছে খুব আমি আমার পাশে নার্স আন্দোলনে করছেন নেতা আছেন, আমি তাদের প্রতি সর্বশেষ জায়গায় যে তাদের পরশুদিন যে ঘটনা ঘটলো, আমি খুবই মর্মাহত এবং ব্যথিত যে তারা রাস্তায় ছিলেন রাত্রেবেলা, তাদের উপরে পুলিশ যে আক্রমণ করেছে, আমি এটা মোটেও সমর্থন করি না। তাদের প্রতি আমার সহানুভূতি আছে। এর আগে শাহবাগে যে তাদের উপর টর্চার হয়েছে সেটিও আমি মানি না, এবং সেটাও আমি বলি যে পুলিশ যেটা করেছে সেটাও ঠিক হয়নি। কিন্তু কেন তারা আন্দোলনে নামলেন, যৌক্তিকতাটা কোথায়, এইটা নিয়ে আমার প্রশ্ন এইখানে। আমার ওই যেটা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে সরকার আসলে মনে হয় একটু ভুল করে ফেলেছে কি 2-3টা জায়গায়, যেটা মাসুল এখন দিতে হচ্ছে। কি এক হচ্ছে 36 বছর করা অন্য সবাইকে বাদ দিয়ে, আরেকটা হচ্ছে সেকেন্ড ক্লাস করা। কারণ ওনাদের সমমানের যারা আছেন, আপনার যেমন ওনাদের ভাই ব্রাদারই যারা মেডিকেল টেকনোলজিস্ট, যারা সেম ডিপ্লোমা 4 বছরের, ওনারা তো 36 বছরের মধ্যে না 36 বছর সেম ক্লাস হয়নি। এগ্রিকালচারে যারা আছেন সেম ক্লাস হয়নি, তো সেম। এখন ওনাদেরকে কেন দিয়েছেন দেশের মানুষের স্বাস্থ্য সেবাকে মানসম্পন্ন জায়গায় নিশ্চিত করার জন্য। অর্থাৎ নার্সের যে ঘাটতি, এখনো নার্সের ঘাটতি। 16,000 সরকারি নার্স আছেন, কাজ করছেন সরকারি হাসপাতালগুলোতে, আর 21,000 এখনো ওনাদের ভাষায় বেকার। আমি ওনাদের যে ব্যানার আছে, এই ব্যানারের আমি আপত্তি করি। এই কারণে আমি ওনাদের কাউকে পরামর্শ দিয়েছিলাম, আপনারা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন নামটা বাদ দিয়ে বরং আপনারা ওইখানে সরকারি চাকরি প্রার্থী বসিয়ে দিলে ভালো হয়। কারণ আপনারা দেখেছেন পরশুদিন ওনাদের সাথে এখনো আন্দোলনে যারা আছেন সবাই কিন্তু অন্য প্রাইভেট কোন সেক্টরে কাজ করছেন, বিভিন্ন সেক্টরে কিন্তু তারা কাজ করছেন। তো যদি কর্মজীবী হয়ে থাকেন, উনি তো বেকার না। ওনারা বলতে পারেন যে সরকারি চাকরি প্রার্থী। এখন আপনি যে জায়গাটা এসছেন যে ব্যাচ ভিত্তিক, এই যে মেধা ভিত্তিক, সিনিয়রিটি ভিত্তিক, যদি এটা হয় তাহলে তো বাংলাদেশের কোনো চাকরি নিয়োগের কোনো কাঠামো থাকবে না। এখন আমি ওই যে ব্যাচ ভিত্তিক, ওনাদের একটাই দাবি যে ব্যাচ ভিত্তিক। আমার কাছে এটা মনে হচ্ছে যে কেন ওনারা যদি ব্যাচ ভিত্তিক করেন, তাহলে ওনাদের পরের যে ভাই আসবে, যে বোনটা আসবে, সে তো কোনোদিন চাকরি পাবে না, কোনোদিনই পাবে না। আমি সরকারের কাছ থেকে আমি যখন 2য় শ্রেণীর কর্মকর্তা পদে আমি চাকরি নিচ্ছি, তার মানে আমি মেনেই নিব পিএইচসির আন্ডারে আমার পরীক্ষা দিয়ে আসতে হবে। সরকার যেখানে আরেকটি ভুল করেছে, ওনারা শুরুতেই ওই যে 2013 সালে যে নিয়োগটা অ্যাডহকে দিয়েছে, এটা দিয়ে ভুল করেছে। এটা দেওয়া উচিত হয়নি, প্রথমেই তাদেরকে ওইখানে থাকা উচিত ছিল। কেন থাকতে পারেনি হলো ওনাদের প্রতি, ওনাদের ভিতর থেকে যে দাবি উঠছে। কারণ আমরা জানি যে সরকার নার্সদের উপরে সহানুভূতিশীল, সেই সহানুভূতিশীলতার নিরিখেই নার্সদের কাছ থেকে দাবি উঠছিল যে না, আমাদের অন্ততপক্ষে একবার সুযোগ দেন আমাদেরকে। এই যে যারা এতদিন, ওই সুযোগটা সরকার দিতে গিয়ে ভুল করেছে, এবং এখন সেই সুযোগটা ওনারা নিচ্ছেন। আমার ওনাদের কাছে এখন বললেন এটা আমার এখন কেন হবে না, এখন ওনার কাছে আমার প্রশ্ন, ওনাদেরকে এই আজকে পরীক্ষা না নিয়ে ওনাদেরকে যদি অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, ওনার পরের যে ব্যাচ আছে উনি কি অপরাধ করবেন? উনিও তো তখন বলবেন যে আমার আগের ভাইদেরকে দিচ্ছেন, আমাকে কেন দিবেন না। কোথায় শুরু? এটা একটা। আরেকটা প্রশ্ন হলো, আজকে আসলে ওনারা কি ভুল করেছেন কিনা, এটা আমার প্রশ্ন ওনাদের কাছে। যে দেখেন আজকে যে পরীক্ষাটি গেল, 11,000-এর বেশি পরীক্ষা দিয়েছে,
আমাদের কাছে সর্বশেষ যে আমি এখানে আসার আগেও আমি ভালো মতো খোঁজ যে তথ্যটা আপনি পেয়েছেন, নিয়েছি। 18,000-এর মতো দরখাস্ত করেছেন। হ্যাঁ, এখন 3,616 616 জন। তাহলে 11,000 হ্যাঁ। যাদের চাকরি হবে হ্যাঁ। তারা কি ওনাদের সহকর্মী, ওনাদের সহযোদ্ধা না? তারা কি ওনাদের ডিপ্লোমা পাস করেননি? তারা কি চাকরির পাওয়ার উপযুক্ত না? তাহলে ওনারা কেন তাদেরকে আন্দোলনটা করে এখন কি তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন? যদি ওনারা আজকের এই পরীক্ষাকে না মেনে নেন, তাহলে যারা এই যে 11,000 পরীক্ষা অবতীর্ণ হয়েছেন, তারা তো এখান বলবে। থেকে 3,600 যে হ্যাঁ, পাস ওদের- করবে, অবশ্যই। তাদের যে চাকরি হবে, ওনারা কি বলবেন যে না আমরা ওনাদেরকে ঠাঁই দিব না? এই বলার অধিকার তাদের ওনাদেরই। নাই, এটা নাই। অধিকার থাকবে কিনা এক। না, অধিকার থাকতে পারে না, কারণ হলো কি, আপনি সরকারি বিধিমালার নিয়ম অনুযায়ী যদি একটা জিনিস কিন্তু মারুফ, আপনাকে নিজেকে ওন করতে হবে, যেমন আমি ওন করি। Right. সেটা হলো যে সরকারের কোন সিদ্ধান্ত যেটা বাস্তবায়ন করছে আর একটা প্রতিষ্ঠান, এবং পিএসসি তৈরি হয়েছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু সংবিধানের অনুযায়ী, এটা কিন্তু এরকম না যে আপনি একটা গড়ে তুলেছেন না। কাজে তারা যে নিয়মটা করবে সেই নিয়মটা এই দেশের প্রতিটা নাগরিক যারা আছেন, যারা চাকরি প্রাপ্তির জন্য লড়ছেন, তাদের মানতে বাধ্য। আর আমি আরেকটা জায়গায় বলে এই জায়গাটা একটু ইয়ে করতে চাই। আমার কাছে কেন যেন মনে হয় শুরু থেকে, ওনাদের আন্দোলনের শুরু থেকে, এবং একটা হচ্ছে মনে হয়, আর একটা হচ্ছে কিছু তথ্য উপাত্ত দিয়ে আমি বলতে চাই, আসলে ওনারা একটা ট্র্যাপে পড়েছেন। ওনারা ডাক্তার, আমি খুব এখানে ইকবাল আহসান সাহেব আসার কথা ছিলেন, উনি আসেননি। ভেতরের কিছু Internal কাহিনী নিয়ে আছে, যেই কাহিনীর অংশ হিসাবে ওনাদের নার্সদের মধ্যে গ্রুপিং আছে, অসংখ্য গ্রুপ। সরকার সমর্থক যারা, তারা তো তাদের দুটো মধ্যে group আছে। 3-4টা গ্রুপ আছে। এই গ্রুপগুলো মূলত নিজেদের, যারা এখন নার্সিং এ আছে, গভর্নমেন্ট নার্সিং এর বিভিন্ন পদে আছে, তারা হচ্ছে ওনাদের কোনো কোনো অংশের নেতা। সেই নেতারা নিজেদের কোনো স্বার্থের কারণে ওনাদেরকে আসলে পথে নামিয়ে এখন তারা পিছন থেকে নিজেদের স্বার্থে সরে গেছেন। ওনারা এখন এমনই একটা ফ্যাসাদে পড়েছেন, এবং আমার মনে হয়, আমি খুবই বিস্মিত যে ওনারা এখন কি করবেন। ওনাদের আসলে সামনে খুবই সমস্যা হবে। কারণ হচ্ছে আজকে যারা আন্দোলনের ভাইরা বললেন যে আন্দোলনের মাঠে যারা আছেন, এদের সাথে কিন্তু অনেক সরকারি, আমি আজকে টিভিতে দেখেছি যে বিভিন্ন জায়গায় সরকারি নার্সিং কলেজের স্টুডেন্টরা ওনাদের সাথে যোগ দিয়েছেন। তারা তো এখন পর্যন্ত পাস করেনি, তারা তো এখনো নার্সিং পাস করেনি, নার্স হয়নি, স্টুডেন্ট। তাদেরকে কেন ওনারা এটার সাথে যুক্ত করলো? এখন প্রশাসন যদি ওই স্টুডেন্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, কিছু করতে সেই পারবে দায় না। দায়িত্ব কি ওনারা নেবেন? কিছু করতে পারবে না। তাইলে আমি ধরে নেই আমার বোন, আমার বন্ধু যারাই এখন এই বেকার নার্স হিসাবে বা সরকারি চাকরি প্রার্থী নার্স হিসাবে আছেন, যারা কান্নাকাটি করছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, সহানুভূতি জানিয়ে বলছি, ওনারা তো আসলে বয়স শেষ, এটি ঠিক আছে যে তাদের হয়তো একজনের বয়স সবারই আছে, বয়স, এটা সবারই, এখন তো সবার কিছু ক্ষেত্রে করার বলছি। নাই। ওনারা কেন এই পরীক্ষার জায়গাটা আসতে কেন ভয় পাচ্ছেন? ওনারা যারা আজকে, যদি আপনিও কোথাও চাকরি নিতে যান, আমাকে আপনার পরীক্ষা বয়স দিতে হবে। শেষ, আপনাকে পরীক্ষাটা পরীক্ষা দিতে দিতে হবে। হবে, অবশ্যই দিতে হবে। ওনাদের বরং উচিত ছিল, গভর্নমেন্ট যে সহানুভূতির জায়গাটা এগিয়ে এসছে, ওনাদের উচিত ছিল এই সময়টার মধ্যে ওনারা প্রিপারেশন নেওয়া। আমার বিশ্বাস, বয়স যাই হোক, মার্চে হয়েছে। হ্যাঁ যাই হোক, বিজ্ঞপ্তি। এই 3 মাসের মধ্যে ওনারা কিন্তু অনেকেই, যাদের যোগ্যতা আছে, তাদের যাদের ক্যাপাসিটি আছে, এই যে ওনার মতো, আমি তো বিশ্বাস করি উনি, এই রাজীব সাহেব আজকে পরীক্ষা দিলে উনি নিশ্চিতভাবে পাশ করে আসতেন, ওনার সেই ক্যাপাসিটি আছে। তাইলে ওনাদের মতো ওনারা কি তাহলে মনে করতে চান ওনাদের বিশ্বাস, নিজেদের প্রতি ইয়ে নাই, আত্মবিশ্বাস নাই যে আমরা পাশ করতে পারবো না? কেন ওনাদের এই দুর্বলতাটা? ওনারা বরং প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে, আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা যে সেবা দিচ্ছেন মানুষের বেসরকারি হাসপাতালগুলোতে, আমরা তো বলে থাকি সরকারি হাসপাতালের নার্সদের চেয়ে, অনেকের চেয়ে প্রাইভেট বড় বড় অনেক হাসপাতালগুলোর বেশি। নার্সদের ক্যাপাসিটি অনেক বেশি, তাদের সেবার মান অনেক ভালো, তারা অনেক দক্ষতার সাথে, অনেক আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। তো সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা আরো বেশি। আমি অনেক নার্সদেরকে দেখি ধুমসে তারা ইংলিশ বলেন, ইংলিশে কথা বলেন, তাদের অ্যাটিটিউড অনেক স্মার্ট। চেঞ্জ হয়ে গেছে। তাইলে কেন তারা এই ভয়টা পেলেন? তারা একটা কি ফোন আছে, শিকার? একটা তারা ফোন কি আছে। কোনো মানে ষড়যন্ত্রের শিকার হয়ে এই এটা হলো ফাঁদে কিনা, পড়েছে? এটা ওনার কাছে যাব। তৌফিক, একটা ফোন আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন হলো, জি। 2011 সালে যখন আপনি কি বলবেন, আপনার নামটা বলবেন? তারপর 2013 সালে যে অ্যাডপ ভিত্তিতে নিয়োগটা হলো, তাহলে
বিপিএসসির আন্ডারে স্যার প্রতি বছর যে নিয়োগটা হবে, যেমন এমবিবিএস মানে ডাক্তারি যারা পাস করে বের হয় তাদের একটা চিন্তা থাকে যে আমার সরকারি চাকরি করতে হলে আমাকে বিসিএস দিতে হবে। তাহলে প্রতি বছর এই পরীক্ষার এই পদ্ধতিটা কেন স্যার করা হলো না? আজকে 11 সাল থেকে 16 সাল পর্যন্ত কেন এই 5টি বছর আমাদেরকে বসিয়ে রাখা হলো? কেন আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হলো স্যার? ঠিক আছে। এখন আমি রাজীব কুমারের সাথে কথা বলি। বিষয়গুলো যেটা আসছে, আমরা কেন বসে থাকলাম। এক হলো আপনাদের যে দাবি দেওয়া আছে, তিনটা ইয়ে আছে। একটা হলো ব্যাচ, মেধা এবং সিনিয়রিটি। ব্যাচ এবং মেধা এবং সিনিয়রিটি, এটা কি আপনারা ঠিক করে দিবেন না গভর্নমেন্ট ঠিক করবে? এটা বাংলাদেশ নার্সিং কাউন্সিল ঠিক নার্সিং কাউন্সিল কোনো মতেই করতে পারে না। নার্সিং কাউন্সিল যেটা করতে পারে, নার্সিং কাউন্সিল আপনাদের জন্য যেমন কেউ যে নিয়োগগুলো হয়েছে এভাবেই হয়েছে, আপনারা হয়েছে তার পিছনে কারণ আছে, অনিয়ম ছিল, সবচেয়ে বড় জিনিস ছিল এটা তৃতীয় এই অনিয়মের শ্রেণীর দায় তাহলে কে নেবে? না আমি বলি আপনাকে, তৃতীয় শ্রেণী, আপনি তো অনিয়মটা কি বলছেন আইন না, আপনারা তৃতীয় শ্রেণীর ইয়া ছিল, এটাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে এবং তারপরে অনেকগুলো মিটিং হয়েছে। সবসময় দেখা গেছে একটা স্বার্থান্বেষী মহল যারা এটার পিছনে কাজ করেছে তারা সবসময়ের জন্য এই পদের জায়গাগুলোকে নিজের ইয়েতে ধরে রেখে ব্যবসা বাণিজ্য করেছে। এটা একদম পরিষ্কার। কারণ একটা জিনিস কিন্তু পরিষ্কার, তার মানে হলো যখনই সেবা অধিদপ্তর করবে, ব্যাচ এবং সিনিয়রিটি ভিত্তি বললেন আপনি, তাই না? এখন আপনি আমাকে বলেন 900 লোক, 900 প্রতি বছর যদি 900 করে গড়ে নার্স বের হয়, সরকারের নিয়োগের প্রসেসটা কি? কয়জন নার্স কে দিতে পারে? আপনি কি করে ধরে নিচ্ছেন 100% লোককে? আপনারা দাবি করেছেন 21,000 নার্স বেকার আছে, এই নার্সের দায়িত্ব কেন সরকারের হবে? স্যার এখানে একটা মিসকনসেপশন আছে যে বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে আমরা ব্যাচ মেধার জ্যেষ্ঠতা হয়তো অনন্তকাল পর্যন্ত চাচ্ছি, বিষয়টা কিন্তু তা না। না কিন্তু আপনি যখন এই বছর চাবেন, আগামী বছর সে এসে বলবে গত বছর বন্ধ কেন দিয়েছেন? এখানে একটা সময় পর্যন্ত আমি না আপনারা তা বলছেন না, আপনারা চোখ বন্ধ করে বলছেন এবং আপনাদের প্রত্যেকটা লোকের একটা ধারণা আছে কেন পরীক্ষা দিব। আমি যদি পরীক্ষা না দিই তাহলে সরকার কাকে নিবে? আমি কিছু বলতে পারবো? ইয়েস পারবেন। উনি বলেছেন 11,000 পরীক্ষা দিয়েছে। স্যার 2006 এর যে ব্যাচটা 2016 সাল পর্যন্ত অপেক্ষায় ছিল, একটু আগে যে প্রশ্নটা করলো যে 11 থেকে কেন আমি 16 পর্যন্ত 5 বছর বসেছিলাম। না কিন্তু আমি এখন আপনাকে বলছি 2006 কেন যে বসে ব্যাচটা থাকলেন ছিল, আপনি? হ্যাঁ কেন বসে থাকলেন? আমার কথা হচ্ছে যে গভর্নমেন্টের কি দায়িত্ব যে আপনাদের সবাইকে চাকরি দিবে? গভর্নমেন্টের দায়িত্ব যদি না, আপনি কখনো না, আপনি আপনার শিক্ষাটা আপনার দায়িত্ব। গভর্নমেন্টের আপনি কোনো মতেই বলতে পারেন না যে চাকরি পাওয়াটা আপনার অধিকার। একটা জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি পড়ার সুযোগটা পাবেন, আপনি পড়বেন, রাষ্ট্রের মৌলিক অধিকারের মধ্যে একটা হলো শিক্ষা। আপনি যেটা বলছেন যে আমার 6 নম্বর ব্যাচের লোক কেন চাকরি পেল না, 6 নম্বর ব্যাচ কে? আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আপনাদের এখানে অনিয়ম ছিল এবং এটার জন্য সরকার ওই যে বলেছে, সরকার অবশ্যই, সরকার এবং নার্সিং সেবা পরিদপ্তর অবশ্যই এটার জন্য দায়ী। সেবা পরিদপ্তর অবশ্যই সরকারের অংশ। হ্যাঁ, এবং আপনারা আজকে ভিকটিম হচ্ছেন যারা পরীক্ষা দেয়নি অথবা আজকে যারা আন্দোলন করছে। আমি একটু অংশ বলতে চাই, 2006 এর যে ব্যাচটার কথা বলছি তারা 2016 সাল পর্যন্ত অপেক্ষা করেছে, এর মধ্যে নিয়োগ হয়েছে শুধুমাত্র 2টা। আপনি কিন্তু বারবার রং ট্র্যাকে যাচ্ছেন। 10 বছরে নিয়োগ হয়েছে 2টা। 2006 ব্যাচ বলে কোনো কথা নেই। আপনার কথা হলো যে আমি নিয়োগের অংশটা বলছি, প্রসেসটা না। আমি বলি আপনি রং ট্র্যাকে যাচ্ছেন বারবার। সেটা হচ্ছে এই যে আপনাদের একটা অনিয়মের মধ্যে সরকারকে কোনো না কোনো জায়গা থেকে একটা নিয়মের মধ্যে আপনাদেরকে আমি অংশটা স্কিপ করতেছেন। আমি সংকটের অংশটা বলি না, আমি কেন বলছি না, আপনি যেটা বলছেন প্রকৃত চিত্র বলতে চাই। আপনারা কিন্তু গত যতদিন আপনারা এই অভিযোগগুলো করেছে, প্রত্যেকটা অভিযোগ আমি কোনো অনুযোগ নিয়ে আসিনি। আমি আপনি না, নার্সিং এর প্রকৃত চিত্রের কথা বলতে চাই, একটা কথা বলতে চাই। আমি বলি চিত্র কথা, আপনি অবশ্যই বলবেন, কিন্তু আপনি যে চিত্রগুলো বলছেন ডেইলি আমরা লাইভ দেখি, এই চিত্রগুলো দেখেছি, প্রত্যেকটা লোকের সাথে কথা বলেছি এবং আপনার যেদিন থেকে জানুয়ারি থেকে আন্দোলন আরম্ভ করেছেন প্রতিদিন আমার কিছু বলার নেই, আমি অন্য বিষয় নিয়ে বলবো। না আমি কিন্তু এটা বলবো না, কিন্তু আমরা তখন কিন্তু এই জিনিসগুলো অ্যাবজর্ব করেছি। সমস্যাটা কোন জায়গায়? সর্বশেষ আজকে পরীক্ষা বর্জনের বিষয়টা আমি ফোকাস করতে চাই। আপনারা বারবার বলছেন ব্যাচ কেন হবে? তাহলে তো এই বাংলাদেশে আজকে যদি আপনি বললেন, যদি গভর্নমেন্ট এটা এস্টাবলিশ করে দেয় যে আপনাদের পরীক্ষা ছাড়াই দ্বিতীয় শ্রেণী নিয়ে নেবে, কালকে ঢাকা ইউনিভার্সিটির লাখ লাখ ছাত্র এসে সরকারের মাথার উপর বসে থাকবে, বলবে আমরা এই ব্যাচের লোক, আমাদের চাকরি দাও। স্যার এখানে আমি সংকটের একটা বিষয় বলতে চাই। 16 কোটির বাংলাদেশে সরকারি পর্যায়ে নার্স আছে 20,300 জন, প্রতি 80,000 মানুষের জন্য একজন করে নার্স। এটা তো এরকমই আছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন, কোন নার্স যাতে চাকরি বঞ্চিত না হয়, কিন্তু আপনারা তো তা করছেন না। কোন নার্স যেন চাকরি প্রধানমন্ত্রী যে সুযোগটা আপনাদেরকে দিয়েছে সেই সুযোগটাকে টপকায় আপনারা বাজে রেফারেন্স আপনি বলেছেন। আমরা এখনো বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি আন্তরিক। না,
প্রধানমন্ত্রী আন্তরিক, কিন্তু প্রধানমন্ত্রী আন্তরিকতার সুযোগ নিয়ে আপনারা খারাপ দিকে, দৃষ্টান্তমূলক খারাপ দিকে, আপনি যেমন প্রথমেই বলেছেন একটা ইতিহাস সৃষ্টি করেছে সরকারের নিয়ম ভঙ্গ করে। সরকারের নিয়ম ভঙ্গ করে নি স্যার। আমি আপনি যখন বলেছেন যে পরীক্ষার পরীক্ষা অ্যাপ্লিকেন্ট, দেয়নি, আপনি বলছেন পরীক্ষা দেয়নি, পরীক্ষা কেন দেয়নি ইতিহাস দেন না, সেটার ইতিহাসে আপনি যেতে হবে কিন্তু স্যার। বলেছেন না, আপনি বলেছেন প্রথমে বলেছেন যে বাংলাদেশে প্রথম এটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, তার মানে আপনি পরীক্ষা না দিয়ে ইতিহাস সৃষ্টি করার কথা বলছেন। সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি আপনার বিন্দু মাত্র আস্থা নেই। পরীক্ষাটা আমরা কেন দিইনি সেটাকে জানতে হবে। জি বলেন। আমাদেরকে যখন গত 21 তারিখ প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসলেন, আমাদের সাথে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কথা ছিল একটাই, পিএসসি বিপিএসসির বিষয়ে কথা হলো যে স্যার আমরা ব্যাচ মেজাজে স্যার বললেন এটা সম্ভব না। আমরা বললাম স্যার তাহলে পিএসসির পরীক্ষাটা পেছনের বিষয়ে কিছু করেন। উনি আমাদেরকে বললেন, স্যারের প্রতি আমাদের আস্থা আছে এবং তিনি আমাদের ভালোবাসেন আমরা জানি। স্যার আমাদেরকে বললেন যে বিপিএসসির নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নেই। আমরা বললাম স্যার ঠিক আছে, এটা ঠিক বলেছেন, সেক্ষেত্রে কি করা যায়? আমরা বিশ্বাস করি এটা কিন্তু সংবিধানের একটা পোস্ট। আমি শুধু একটু শেষ করতে চাই। সেক্ষেত্রে আমরা বললাম স্যার এক্ষেত্রে আমাদের এই যে বিপিএসসি পরীক্ষা পদ্ধতি যারা আন্দোলন করলো, যারা 2.5 বছর ধরে আপনার কাছে দাবি নিয়ে আসলো, তাদের বিষয়ে তাহলে কি করা হবে? সেক্ষেত্রে স্যারকে আমরা অনুরোধ করলাম স্যার বিপিএসসির এই নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ করে দেন আমাদেরকে। তিনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বিষয়টা জানেন এবং তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপনার সাথে কথা হয়েছে যাতে এটা সুষ্ঠু একটা সমাধান হয়, আমরা আশ্বস্ত হই। পরবর্তীতে তিনি আমাদেরকে বললেন যে তাহলে আমি আপনাদের এই ফাইলটা যখন মুভ করব সেক্ষেত্রে আমি আপনাদের বিষয়টা বলবো। আমরা বললাম স্যার আমরা ওনার সন্তান তুল্য, আপা, আমরা আপা বলি আমাদের নেত্রী, আপনি আমাদের অভিভাবক, স্বাস্থ্য অধিদপ্তর আপনি দেখেন। তো সেক্ষেত্রে যখন আপনি ফাইলটা মুভ করবেন আমাদের 4 জন প্রতিনিধি থেকে নেত্রীর সাথে 2টা মিনিটের জন্য হলো একটু দেখা করার সুযোগ করে দেন, যেন পরীক্ষায় বসতে হবে এই কথাটা ওনার মুখ থেকে আমরা শুনে ফিরে আসি। যদি প্রধানমন্ত্রী মহোদয় আমাদের নেত্রী, মাননীয় নেত্রী যদি বলেন যে বাবা তোমরা পরীক্ষায় ফিরে যাও, তোমাদের পরীক্ষায় যাইতে হবে, বাকিটা আমি দেখতেছি, তাহলে আন্দোলন আজকে ওই টেবিলেই শেষ হবে, ওই কথার পরে আর কিছুই থাকবে না। তিনি এই কথায় সম্মতি দিলেন। তিনি বললেন 21 তারিখ প্রধানমন্ত্রী মহোদয় বিদেশ থেকে আসবেন, তাহলে আমি আপনাদেরকে 22 বা 23-এ দেখা করার সুযোগ করব। 23 তারিখ আমাদের একটা ধর্মীয় উৎসব ছিল, সেদিন নামাজের দিন ছিল, পরের দিন উনি রেস্ট নেওয়ার কথা বলছেন। 25 তারিখ এবং 26 তারিখে আমরা অপেক্ষায় ছিলাম। সেক্ষেত্রে আমাদেরকে জানানো হলো যে উনি অসুস্থ আছেন, ভয়েস রেস্টে আছেন। আমরা বিশ্বাস করলাম, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা বিরক্ত করার কোনো চিন্তা করিনি। 26 তারিখ যখন বিদেশ চলে যান তখন মাননীয় মন্ত্রী মহোদয়কে আবার নক করি আমরা যে স্যার আমাদের দেখার বিষয়টা তাহলে কি হবে। স্যার বলেন যে তোমরা অপেক্ষা করো। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। প্রধানমন্ত্রী মহোদয় বিদেশ থেকে আসলেন G7 এর প্রোগ্রাম শেষ করে 29 তারিখ রাতে। 30 তারিখ আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করার বিষয়ে যে আমাদের দেখার যে আশ্বাসটা আপনি দিলেন, আমরা দেখা করার জন্য কি করব? আমরা কিন্তু স্যার ব্যাচ মেজাজের সাথে কিছু বলিনি। আমরা বলেছি প্রধানমন্ত্রী মহোদয় আমাদেরকে যা বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী যা বলবেন আমরা সেটাই মেনে নিব। ঠিক আছে, পরীক্ষা বললে আমরা পরীক্ষা, উনি যদি কোনো কিছু বিবেচনা করেন বিবেচনা করে তাই আমরা মেনে নিব। আমরা বলছি সেই টেবিলেই হবে আমাদের আন্দোলনের সমাপ্তি, এরপরে কেউ কোনো আন্দোলন করবে না, আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে ফিরে যাব। 30 তারিখ আমরা ফিরে গেলাম। সন্ধ্যাবেলা আমরা মাননীয় মন্ত্রণালয়ে গেলাম। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের সাথে দেখা করার সময় পেলেন না, আমাদেরকে দেখালেন না। আমাদের মনে অনেক কষ্ট লাগলো যে 21 তারিখ থেকে 30 তারিখ টানা 10টা দিন আমরা অপেক্ষা করলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার বিষয়ে, ধৈর্য ধরে অপেক্ষা করলাম, কিন্তু দেখা তো হলো না স্যার। পরবর্তীতে তিনি আমাদেরকে দেখা দিলেন না। তখন আমরা ওনার বাসভবনে, যেখানে আমাদের 1 মে আমাদের দাবি এবং আশ্বাস দিয়ে আমাদেরকে ফেরত পাঠালেন যে পূর্ণাঙ্গ রূপে তোমাদের দাবি বাস্তবায়ন হবে, এরকম একটা আশ্বাস আমাদেরকে দিলেন। আমরা কিন্তু বিশ্বস্ত ছিলাম। সেখানে আমরা ফিরে গেলাম দেখা করার জন্য। স্যার আমাদেরকে কি করলেন, আমরা কি করবো আপনার কাছে, স্যার আমাদের কি গতি হবে? তখন ওখানে যাওয়ার পরে তিনি ডিজি হেলথ দিন মোহাম্মদ স্যারকে ডাকলেন, শাফি স্যারকে ডাকলেন এবং শেখর স্যার ওনাকে পিএম অফিসার PS1 এর সাথে কথা বললেন। সেখানে আমাদেরকে ডিজি মহোদয় মিডিয়ার সামনে স্পষ্টভাবে বললেন, আমি 2 দিন সময় চাইছি তোমাদের কাছে, এটা প্রধানমন্ত্রী অফিস থেকে সরাসরি শেখর স্যারের সাথে কথার মাধ্যমে এবং মন্ত্রী মহোদয় আদিষ্ট হয়ে আমি তোমাদেরকে আশ্বাস দিলাম 31 তারিখ এবং 1 তারিখের মধ্যে তোমাদেরকে প্রধানমন্ত্রী তোমাদের যে আশ্বাস ব্যাস নির্দিষ্ট শুধু দেখা করা, কথা বলো, উনি মুখে যেটা বলবেন সেটাই হবে আমাদের চূড়ান্ত নির্দেশ, এর বাইরে কিছু থাকবে না। তখন তিনি আমাদেরকে বলেন 2 দিন সময় চাইলাম, তুমি আমার উপর বিশ্বাস করো, আমি তোমাদেরকে নিয়ে যাব, এটা আমি কনফার্ম করলাম। আমরা ফিরে গেলাম রাস্তা থেকে। সেটা 30 তারিখ সন্ধ্যা 6:30। 30 তারিখ আমরা অপেক্ষা করলাম। আমাদেরকে আশ্বাস দেওয়া হলো দুপুরে হতে পারে, আপনারা প্রস্তুত থাকেন, বিকালে হতে পারে। পরবর্তীতে 1 তারিখ আমরা অপেক্ষা করলাম। আমাদের পরীক্ষা কিন্তু স্যার 3 তারিখ ডেডলাইন। আমরা বলছি যদি পরীক্ষায় বসতে হয় সেটা আমাদের নেত্রীর নির্দেশে বসতে হবে, তিনি আমাদের প্রতি আন্তরিক, তিনি যা বলবেন সন্তান হিসেবে আমরা সেটাই মেনে নিব, আমরা ভাই হিসেবে সেটাই মেনে নিব, বোন হিসেবে সেটাই মেনে নিব। আমরা যদি বসতে হয় PM এর নির্দেশ অনুসারে আমরা বসবো। কেন? এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, দেশের সর্বোচ্চ ব্যক্তিটা হচ্ছে প্রশাসনিক প্রধানমন্ত্রী, এর পরের ব্যক্তিটা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী। আপনি বলছেন প্রধানমন্ত্রী বললে আপনারা পরীক্ষা দিবেন,
বাকিরা বললেন, তাহলে তো এদেশে তার মন্ত্রী থাকবে এখানে না। পহেলা মে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের দাবি কিন্তু মেনে নিয়ে আমাদেরকে শরবত খাই, আমি নিজে শরবত খেয়েছি, মন্ত্রী কিন্তু শরবত খাইয়ে তিনি আমাদেরকে ফেরত আমি বলি পাঠিয়েছিলেন। আপনাকে একটা কথা বলি, আপনি যেটা বলছেন ইয়েস, যেটা হয়েছে আপনি সেটা বলছেন, কিন্তু আপনাদের কিন্তু একটা জিনিস কিন্তু বুঝতে হবে, যেটা আমি মনে করি মন্ত্রী মহোদয় বললেন যে পরীক্ষা নেবেন না, উনি কিন্তু পিএসসি না। হ্যাঁ তৌফিক, আপনি এইটা জায়গা বলছেন যে মন্ত্রী এই জায়গায় কোন জায়গায় ট্রিকল ডাউন করেছেন? না, মন্ত্রী মহোদয় কিন্তু কালকেও বলেছেন, আজকে উনি বলেছেন যে, এবং এটা শুরু থেকে বারবার আমরা যখন ওনাকে জানতে চাই তখনও বারবারই বলেছেন, এবং আমরা জানিও, এটা বলার কথাও না, যে কোনোভাবেই মানে স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসির পরীক্ষায় হস্তক্ষেপ করতে পারবে না, মানে পরীক্ষা যে নিবে না এইটা পিএসসি কে নির্দেশ দেয়া বা অনুরোধ করার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাই। স্বাস্থ্যমন্ত্রী ওইখানে সেন্ট্রাল বললেন না, স্বাস্থ্যমন্ত্রী যেটা বললেন কালকেও যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমরা পিএসসিতে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করেছি যাতে ওনাদের পরীক্ষাটা একটু মানবিক কারণে বিবেচনায় নিয়ে কিছুটা শিথিল করা হয়, প্রশ্ন ইত্যাদি এইগুলো শিথিল করা হয়। যদিও স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন একটি কথা, ওটা নিয়ে একটু প্রশ্ন আছে যে অন্য ক্ষেত্রে যে 1000 মার্কসের পরীক্ষা নেওয়া হয় এই ক্ষেত্রে সেটা নেওয়া হবে না, যদিও ওটা আসলে এই ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য না। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, রাজীব সাহেব যে জিনিসটা বললেন, আমার মাথায় ধরছে না যে আপনারা কেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য এতটা উদ্গ্রীব হলেন। আপনাদের নিজেদের স্ট্যাটাসটা কিন্তু প্রধানমন্ত্রী মানে খুবই সম্মানের সাথে আপনাদেরকে একটা জায়গা করে দিয়েছেন, এবং প্রধানমন্ত্রী যে ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি যে সহানুভূতিশীল সেটার প্রমাণ 2011 সালে পেয়েছেন। অন্য কোনো আপনাদের লেভেলের কোনো বড় সমাবেশে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হন না, ওই 11তে কিন্তু সেই সমাবেশে গিয়ে প্রধানমন্ত্রী আপনাদেরকে সেকেন্ড ক্লাস করলেন, এরপরে এসে পরীক্ষার আপনারা অবতীর্ণ হলেন। এখন এই দাবি নিয়ে যে প্রধানমন্ত্রী বললে আপনারা পরীক্ষা দিবেন নয়তো দিবেন না, এটা কি এক ধরনের আপনাদের আসলে এটা কি আপনাদের একটু অতিরিক্ত হচ্ছে কিনা? আরেকটা জিনিস হচ্ছে, আমি যেহেতু স্বাস্থ্য খাত নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় যে আপনারা কি তাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনাদের বড় কোনো বিদ্বেষ আছে যে স্বাস্থ্যমন্ত্রীর উপরে আপনারা আস্থা রাখতে পারেন নাই শুরু থেকে? কারণ আমার মনে আছে যেদিন আপনারা প্রেস ক্লাবে আন্দোলনের 21 তারিখ গত মাসের এপ্রিলের 21 তারিখ এপ্রিলের 21 তারিখ যেদিন আপনাদের নেত্রীরা যারা নার্স সরকারি চাকরি করেন তারা প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন, তাকে দুর্নীতিবাজ বলেছেন, সবই ঠিক আছে, তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রকাশ্যে মাইকেই তারা বলেছেন। তার মানে কি আপনারাও, যদিও পরে শাস্তি স্বরূপ তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে, তো তার মানে আসলে কি এই জিনিসটা রাজনৈতিক একটা সিন্ডিকেটের মধ্যে পুরো জিনিসের মধ্যে আসলে কোন জায়গা আছে? এই যে শিকার, আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা কি আসলে শিকার হচ্ছেন কোন গোষ্ঠীর? না, এক্ষেত্রে আমি বলবো যে 1 মিনিট আপনি বলবেন। আপনি মারুফ, আমি বলবো যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম, আপনার নিশ্চয়ই মনে আছে ক্যাপ্টেন মনসুর আলী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার বাড়ি ঘেরাও করা হয়েছিল, আপনার মনে আছে? এবং এটা একটা বাজে ইনসিডেন্ট হিসেবে সে সময় তৎকালীন জাসদ এরিয়ারা এই জিনিসটা ঘটেছিল। আর ঠিক একইভাবে মন্ত্রীর বাসভবন ঘেরাও করা হয়েছে ওই দিন রাত্রেবেলা। এবং স্বাভাবিক একটা জিনিস কিন্তু নেই, উনি কিন্তু ওনার ফাদারকে দেখতে পান, ক্যাপ্টেন মনসুর, মানে ওই জায়গাটাতে ঠিক একইভাবে একই জায়গায় উনি যখন দাঁড়িয়ে আছেন ঠিক ওনার বাড়িতে। আপনি দেখেন যত আন্দোলন হয়েছে আমাদের যতগুলো আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মধ্যে কিন্তু কখনো কারো বাসভবন ঘেরাও করা একমাত্র হয় ইউনিভার্সিটিতে, ভিসি যেহেতু ওই পরিমণ্ডলের মধ্যে থাকে, কিন্তু কোনো মন্ত্রীর বাসভবন ঘেরাও করা হয়েছে সাম্প্রতিককালে এরকম ঘটনা নাই। তার মানে কি, যদি আপনি এই কথা বলেন তাহলে কারো বাড়ির বাসভবন যখন ঘেরাও করা হয় তার মানে কি? তার মানে আপনি মন্ত্রীকে উচ্ছেদ করার অভিযানে নেমে গেছেন। বলেন এবার আপনি আপনারটা। বাসভবন ঘেরাওয়ের যে অংশটা আসলো, যে মন্ত্রী মহোদয় আমাদের জনপ্রতিনিধি, আমাদের স্বাস্থ্য যে বিষয়টা আছে সম্পূর্ণ অংশের কিন্তু অভিভাবক তিনি। আপনারা যখন গেছেন না, বিষয়গুলো কিন্তু খুব ভালো না। আমরা সকাল 8টা থেকে 5টা পর্যন্ত মন্ত্রণালয়ের রাস্তায় কিন্তু বসেছিলাম। না, মন্ত্রণালয়ে ছিলেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আমাকে বলেন রাত্রেবেলা যখন আপনি কোনো মন্ত্রীর বাড়ি ঘেরাও করবেন, নরমালি আপনি বসে আছেন, পুলিশ কোনো মতেই জননিরাপত্তার কারণে আপনাকে থাকতে দিবে না। এবং আপনি বলেন আপনি যদি ওই পদে থাকতেন তাহলে আপনি কি করতেন? আপনার বাড়ির সামনে সারাক্ষণ ধরে হচ্ছে আপনি একটা মন্ত্রী, এবং আপনার বাড়ির সামনে আপনি কেওয়াজ করছেন, স্লোগান দিচ্ছেন, চিল্লাচ্ছেন,
তার যে সম্মানের যে ব্যাপারটা আছে, তার যে অধিকারের যে ব্যাপারটা আছে, তার পাশের যে লোকজন আছে, তাদের কি হবে? না, এখানে একটু ভুল বোঝাবুঝি আছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের অভিভাবক, এটাতে না, আমাদের আপনি কোনো যদি অভিভাবক রকমের- থাকে, কিন্তু আপনি কিন্তু অভিভাবককে অস্বীকার করছেন না। আপনি বলছেন, আমরা তার- মন্ত্রী বলেছেন আমরা চাই, প্রধানমন্ত্রী যদি মুখে বলে তাহলে আমরা পরীক্ষা দিব, নতুবা না। অর্থাৎ মন্ত্রীকে আপনি পাত্তাই দিচ্ছেন না। না না না, এখানে একটু ভুল আছে। এখানে এরকম এটা ভুল যেটা আছে? বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের জি। যখন দেশে ফিরে আসেন স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ফুল দিয়ে প্রথম আমরা মন্ত্রী মহোদয় বাসভবনে দেখা করতে চাই। না, না, এবং কিন্তু এখানে আপনি একটা কিন্তু তা এখানে বলেননি। একটা কথা বলা না, আমি হচ্ছে, কিন্তু আপনার এই কথাগুলো শুনতে চাই না, একদম স্পেসিফিক শুনতে চাই। আপনি এই কথাটা বললেন যে মন্ত্রী মহোদয়কে বারবার রিকোয়েস্ট করলাম আমি যে আমাদেরকে, ইয়েস, উনি যেটা বলেছেন যে মন্ত্রী মহোদয় কোনো না কোনো জায়গায় তো ইয়া করছে। কিন্তু আপনি যখন বললেন, আমরা বলেছি ঠিক আছে আপনি আমাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে দেন, প্রধানমন্ত্রী তার মুখে যদি বলে পরীক্ষা দাও তাহলে আমরা দিব, নতুবা না। তার মানে হলো আপনারা স্বাস্থ্যমন্ত্রীকে ওন করেন না, অর্থাৎ তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, উনি যেটা না, অভিযোগ এখানে একটা করলেন। কথা আছে। হ্যাঁ বলেন। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে যখন আমরা অনুরোধ করলাম, স্যার আমরা আন্দোলনে ছিলাম, আমাদের পরীক্ষাটা কিছুদিন পেছানো হোক, জি, ওই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে জানালেন যে পিএসসির পরীক্ষা পেছানো বা স্থগিত করার কোনো ইখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই। তাহলে আমরা দাবি করলাম যে সেক্ষেত্রে পরীক্ষাটা পেছানোর ব্যাপারে যেহেতু পিএম আপনি বলছেন মাননীয় নেত্রীর এখতিয়ারে, জি। তাহলে আপনি যখন ফাইলটা ফরওয়ার্ড করবেন আমাদের সন্তান তুল্য হিসেবে বা আমাদের ভাই হিসেবে ওনার সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার সুযোগ না, দেন। কিন্তু আলোচনা করার সুযোগটা এই হিসেবে স্যারের কাছে আমাদের আবদার না, ছিল না, কিন্তু এবং স্যার আপনি সেটা মেনে না, না, নিয়েছেন। না, কিন্তু আপনি কিন্তু উনি মেনে নিতে পারেন, কিন্তু উনার মানানোর ব্যাপারটা, উনার বক্তব্যটা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরে প্রধানমন্ত্রী কতটুকু, প্রধানমন্ত্রী এই বিষয়টাতে উনি কথা বলবেন কিনা, এটা নিয়ে কিন্তু একটা বড়, এটা কিন্তু আপনি যেভাবে ভাবছেন রাস্তা নেমে সেইভাবে কিন্তু দেশের এখন স্যার সমস্যাটা হয়ে গেছে, এখন এক আপনি বলেন, তারিখে কিন্তু এখন তো আমাদেরকে- পরীক্ষা হয়ে গেছে, এখন কি হবে? এখন স্যার পরীক্ষা যখন হলো জি। আমরা কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইয়া, মহোদয়ের আপনি আশ্বাসের উপরে কতদিন বিশ্বাস বলেছেন? করেছিলাম। 18,000 পরীক্ষার্থী ছিল। হ্যাঁ, কিন্তু পরীক্ষা দিয়েছে জি, 11,600। এটা হচ্ছে পরীক্ষিত যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি কর্তব্যরত কর্মকর্তা তার ভাষণ অনুযায়ী যে এবার জি। পরীক্ষায় আপনার অংশগ্রহণ হচ্ছে 11,426 জন, জি। অনুপস্থিত ছিল 6,636 জন, জি। আর 18,063 জনের মধ্যে এই অংশটা, এবং জি। টোটাল বেকার কিন্তু না, 21,063। আমি বেকারের কথা বলছি না, আমি বলছি জি। আপনারা বলেছেন একটা লোকও পরীক্ষা দেয়নি। না, সব একটা লোক লোক এখানে পরীক্ষাটা ছিল। আমি তাহলে বলিনি। না, আপনি না, আপনাদের ওখান থেকে সবগুলো কথা আমি বললাম যে আমরা সারা দিনে এই কথাগুলো কিন্তু মনিটর করেছি, জি। কে কোন জায়গা থেকে কি বলছে। সেই জায়গা বলেছে একটা লোক পরীক্ষা দেয়নি, আপনি বলছেন 80%, মন্ত্রী দাবি করেছেন 80%, আমি ধরে নিচ্ছি যে মন্ত্রী কি বলেছে আমি জানি না। এখন আমি যে তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী 11,000 পরীক্ষা দিয়েছে, এখন এই 11,000 তো বৈধ হয়ে গেল। এই 11,000 বৈধ, যেখানে এখানেও মন্ত্রণালয়ের কিন্তু হিসাব অনুযায়ী জি। দেখাচ্ছে 62%। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমি আপনার কথাই মেনে নিচ্ছি। এখন আপনি বলেন যারা পরীক্ষা দিয়ে বৈধভাবে পরীক্ষা দিল তাদেরকে আপনি ঠেকাবেন কি করে? তাদেরকে ঠেকানোর কোনো আমাদের চিন্তা নেই। না, এই আন্দোলনে এখানে যারা আছে তো। সক্রিয়ভাবে ছিল, না, 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 ব্যাটসম্যানদের না, না, হিসেবে এখানে যারা একটা বলবে, এখানে একটা প্রশ্ন আছে, কিন্তু পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে 3,616টা পদের জন্য পরীক্ষা কিন্তু হয়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আন্দোলনের প্রেক্ষাপটে পরীক্ষা পিছানো করা হয়েছে, কেউ পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেয়নি, পরীক্ষার গতিতে চলে গেছে। আমাদের আচ্ছা, আমি দাবিটা ছিল যে পরীক্ষাটা একটু পেছানো সম্পর্কে হোক। একটা প্রশ্ন করি, আপনার হয়তো একটু সহায়তা জি, হবে। অবশ্যই, অবশ্যই। সেটা হলো আপনি যদি একটু ক্লিয়ার করেন যে আজকে যারা পরীক্ষা দিয়েছে এরা কি কোনো নির্দিষ্ট ব্যাচের, নাকি যে কোনো ব্যাচেরই সবাই, যারাই সরকারি চাকরি প্রার্থী নার্স তারা সবাই যে আসছে, এটা কি মনে হয়? এখানে ম্যাক্সিমাম যারা আসছে তারা হচ্ছে যাদের 36 বছর প্রমোশন করা হয়েছে, এটা কিন্তু 2018 সালে 31শে ডিসেম্বর পরে কিন্তু আর থাকবে না, জি। বয়স আবার 30-এ ফিরে আসবে। জি। এখানে যারা পরীক্ষা দিয়ে তারা ম্যাক্সিমাম সিনিয়র ব্যাচের স্টুডেন্ট, এবং ম্যাক্সিমাম যারা পরীক্ষা দিয়েছে যদি এই বিপিএসসি এর নিয়োগটা নিশ্চিত থাকে তারা কিন্তু আর কখনো সুযোগ পাবে না। না, তার মানে এটা তার জন্য লাস্ট চান্স ছিল। যে আপনাদের যে কথা বলছিলেন এখানে ব্যাচ, মেধা এবং সিনিয়র, আপনার কথা ধরেই আমি শেষ করতে চাচ্ছি। ব্যাচ, মেধা এবং সিনিয়র, আপনি যেটা বললেন তাতে 36 বছর থেকে গেছে এরকম সিনিয়র লোকগুলো এই 11,000 পরীক্ষা দিয়ে ফেলেছে। তার মানে এর মধ্যে 11,000 কিন্তু পড়বে না, সব পড়বে না। না, পড়বে না, কিন্তু 11,000 এর মধ্যে আমি বলি আপনাকে, তার মানে সিনিয়রে ঠেকে গেছে এরকম, তার মানে সবচেয়ে সিনিয়র ব্যাচগুলো পরীক্ষা দিয়েছে, তারা ভালো করে জানে এরপরে আর পরীক্ষা দিতে পারবে না। না, সব যে সিনিয়র তা কিন্তু না। না, ব্যাচে যদি না- ব্যাচে যদি আপনি সংখ্যায় না, ধরেন না, ব্যাচের তাহলে না। বিভিন্ন আমি ব্যাচে কিন্তু- বিচ্ছিন্নভাবে না, না, অন্যান্য ব্যাচে এখন এখন আপনাদের কি, কিন্তু এখন বলেছেন আপনারা কি মানে- এখন আমাদের দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু চেয়েছিলাম যে পরীক্ষাটা পিছিয়ে পড়ালেখার সুযোগ দেওয়া হোক, জি। এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ছিল যে পরীক্ষাটা পিছানোর বিষয়টা শুধুমাত্র প্রাইম মিনিস্টারই পারেন, জি। তার কাছে আমরা সাক্ষাতের সুযোগ দেব। এবং সর্বশেষ আমরা যেটা বলেছিলাম যে পরীক্ষা আমরা দিব, কিন্তু পরীক্ষাটা প্রাইম মিনিস্টার আমাদের নেত্রীর সাথে দেখা হওয়ার পরেই আমরা পরীক্ষায় না, বসি। আপনারা, আমি বলবো যে আপনার যদি নৈতিকভাবে যদি বলেন, সরকারের নীতিমালার যেটা বলেন সেই নীতিমালার মধ্যে থেকে আপনি এই কথাটা বলতে পারছেন না, যে আপনি বলছেন যে আমরা যদি প্রধানমন্ত্রী বলে পরীক্ষা দিব, মন্ত্রী বললে পরীক্ষা দিব। আচ্ছা, আপনার না, কাছে মন্ত্রীর আরেকটা সাথে জানি, কথা না, আমি মন্ত্রী কিন্তু প্রধান আরেকটা জিনিস আদেশ একটু করেছিলেন। জানার যে আপনি কি নিজে, আমি যদি আপনাকেই বলি, আপনার কি পর্যায়ে আছে। ক্যাপাসিটি আছে, তিরিশ আপনি সেকেন্ড যদি বলছি। আজকে পরীক্ষায় অংশ নিতেন
তাইলে কি আপনি কি পাশ করতেন না? এই বিশ্বাস আপনার নিজের আত্মবিশ্বাস আছে কিনা? আমি আমার বিবেকের কারণে পরীক্ষা দেইনি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার উনি- যোগ্যতা না, আছে, তৌফিক, আমাদের ছিল সময় কিনা? শেষ হয়ে গেছে। তৌফিক কারণ আমি আমাদের মন্ত্রী সময় শেষ। মহোদয়ের আশ্বাসে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস আমি করে সেই বিশ্বাসে এখন আছি। মন্ত্রীর উপরে হ্যাঁ, মন্ত্রীর অভিযোগটা মন্ত্রীর উপরে দিয়ে উনি বলছেন যে আমি না, আমার কোনো অভিযোগ নেই, পরীক্ষা স্যার। দিইনি। আমার কোনো উনি অভিযোগ বলছেন নেই। যে মন্ত্রী মহোদয়ের কথার প্রেক্ষাপটে আমি এটা করেছি। আপনাদের ধন্যবাদ স্টুডিও আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।